গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ১ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর ও ৫ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বা বায়ুর কাজ কেন বেশি দেখা যায়? এই প্রশ্নটা মাধ্যমিকে ২০১৭ আর ২০২২ দুবার এসেছে। তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই তৈরি করবে, ঠিক আছে? আর এই প্রশ্নের উত্তরগুলো লেখার সময় অবশ্যই কিন্তু তোমাদেরকে পয়েন্ট করে লিখতে হবে, তবেই কিন্তু ভালো নম্বরটা তোমরা পাবে, ঠিক আছে? তাহলে এখানে যে পয়েন্টটা তোমাদেরকে বলতে হবে, যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে যে কীরকম, মানে এখানে মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি দেখা যায় এখানে এরকম একটা তোমরা হেডিং করবে, করে তোমরা এবার উত্তরে চলে যাবে, উত্তরের পয়েন্টে, ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্ট যেটা আছে যে প্রতিদিনের তাপমাত্রার প্রসার, মানে কি? এর মানে হচ্ছে যে প্রতিদিনের যে তাপমাত্রা যে বাড়া কমা হয় সেটাকেই বলা হয়, মানে কতটা তাপমাত্রা বাড়া কমা হয়, কতটা বেশি হয় কতটা কম হয় সেইটা, ঠিক আছে? তাহলে মরুভূমিতে কি হয়? মরুভূমিতে দিন আর রাতের যে তাপমাত্রা বা মানে দিনের বেলা যতটা তাপমাত্রা থাকে রাতের বেলা তাপমাত্রা তো অনেকটাই কমে যায়, ঠিক আছে? তার জন্য কি হয়? এর জন্যে মানে দিনের বেলা যত বেশি গরম হয় রাত্রেবেলা কিন্তু তত বেশি ঠান্ডা থাকে। তার জন্যে যান্ত্রিক আবহবিকার যে পদ্ধতি আছে সেইটায় এখানে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এর ফলে যে শিলাগুলো থাকে সেগুলো ফেটে যায় এবং সহজেই বাতাস তার কাজ কিন্তু করতে পারে, বা বায়ু তার কাজ করতে পারে, ঠিক আছে? আর এর পরের পয়েন্টটা হচ্ছে গাছপালা থাকে না। মরুভূমিতে কি গাছ থাকে? না, কখনোই থাকে না। যেগুলো থাকে সেগুলো ওই কাঁটা জাতীয় গাছ, এইরকম গাছ থাকে, ঠিক আছে? তাহলে মরুভূমি অঞ্চল একদম গাছপালা বেশি থাকে না, উদ্ভিদবিহীন, সেই জন্য কী হয়? বাতাসটা কিন্তু কোনো বাধা ছাড়া বয়ে যেতে পারে। গাছ থাকলে কী হতো? হাওয়াটা হয়তো আটকে যেত কোনো কোনো জায়গায়, কিন্তু গাছ নেই বলে সেজন্য হাওয়াটা কিন্তু খুব সহজেই মানে বয়ে যায়। আর কি হয়? আর শিকড়ের অভাবে যেমন মাটি কিন্তু এখানে আলগা থাকে, মানে গাছের শিকড় না থাকলে সেখানে কিন্তু মাটি কীরকম থাকে? আলগা, মানে সেটা হাওয়াতে কিন্তু মাটিটা এক জায়গা থেকে অন্য জায়গায়, বা বালি যেটা থাকে অন্য জায়গায় চলে যাওয়ার মতো, ঠিক আছে? তাহলে এইগুলো বুঝে তোমাদেরকে কিন্তু উত্তরগুলো তৈরি করতে হবে। আর এর পরেরটা সেটা কি? সেটা হচ্ছে যে বৃষ্টি কম হওয়া, এটাও একটা পয়েন্ট হবে। মরুভূমিতে বৃষ্টি হয় কত? এটা হচ্ছে ২৫ সেমিরও কম বৃষ্টি হয়। আর অধিকাংশ মাস কিন্তু বৃষ্টি হয় না, এরকম মাসও কিন্তু থাকে, ঠিক আছে? তাই এখানে যেমন মাটি যেমন শুকনো থাকে তেমন তার ফলে বাতাস তার কাজ কিন্তু করতে পারে, ঠিক আছে? আর আরেকটা হয় কি এখানে? উদ্ভিদের আবরণ গড়ে ওঠে না, ঠিক আছে? এইগুলোই হবে। এইগুলোই তোমরা ঠিকভাবে বুঝে নিয়ে তবে কিন্তু তোমরা এগুলো তৈরি করবে। আগে কিন্তু ভালোভাবে বুঝতে হবে বিষয়টা, তাহলে কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে, ঠিক আছে? আর খুব বেশি লেখার দরকার নেই, এরকম ৩টে বা ৪টে পয়েন্ট লিখলেই হবে, ঠিক আছে? আর আমরা যেভাবে বলে দিলাম এইভাবেই যে তোমাদের পয়েন্ট লিখতে হবে এমন কোনো কথা নয়। তোমরা যেরকমভাবে বুঝতে পারবে, যে পয়েন্টটা তোমাদের আগে মনে হবে সেটাই তোমরা আগে লিখবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি আর হচ্ছে যে তির্যক বা বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। এটাও মাধ্যমিকে ২০১৯-এ আর ২০২৩-এ দুবার এসেছে। এটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করবে, ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে, ঠিক আছে? তাহলে এখানে যে প্রশ্নটা আছে এটা কিন্তু বালিয়ারি। বালিয়ারি মানে কি? বালিয়ারি মানে হচ্ছে যে এগুলো কোথায় দেখা যায়? এগুলো মরুভূমির মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এখানে ২ রকমের বালিয়ারি আছে। একটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি, মানে এটা কীরকম দেখতে হয়? এটা দেখতে হয় আমাদের তরোয়ারির মতো, বা যেটাকে আমরা তলোয়ার বলি সেই রকম, ঠিক আছে? আরেকটা বালিয়ারি আছে যেটা বালিয়ারির নাম হচ্ছে যে তির্যক বা বারকান।
এটা কীরকম দেখতে হয়? এটা দেখতে হয় একদম পুরো আধখানা চাঁদের মতো, ঠিক আছে? এগুলো অবশ্যই মনে রাখতেই হবে। এটা মনে রাখলে তোমরা কিন্তু পার্থক্য এমনিই নিজেরাই অনেকটাই লিখে ফেলতে পারবে, ঠিক আছে? তার জন্য আর আলাদা করে খুব বেশি পড়তে হবে না। জিনিসগুলো কিন্তু বুঝে নিয়ে তোমরা যদি পড়ো, তাহলে কিন্তু খুব সহজে উত্তরগুলো তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তাহলে প্রথমে এটা কোনটা কাকে বলে সেরকমভাবে একটা পার্থক্য লেখা যেতেই পারে। আর পার্থক্য লেখার আগে অবশ্যই বিষয় বলে একটা তোমরা আলাদা ঘর করে নেবে। সেটা একদম খাতার বাঁদিকে থাকবে বিষয়টা। তারপর এবার বিষয় দিয়ে এবার সেই মতো করে তোমাদেরকে পার্থক্যটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তাহলে বায়ুর তাহলে শিববালিয়ারিটা কি বলতে হবে? যে এটা বাতাস যখন বয়ে যায় বা হাওয়া যায় তার সে গতির সমান্তরালে এটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং তরবারির মতো দীর্ঘ হয় এটা, মানে বেশ লম্বা হয়, ঠিক আছে? এটাকেই বলা হয় শিববালিয়ারি। আর এরপরে বারখানটা কি? বারখানটা যেটা একটু আগে আমরা বলেছি দেখো সেখানে সেটাই তোমরা থাকবে, সেরকমভাবেই লিখবে। এখানেও বায়ুর গতিপথের সঙ্গে এটা হবে আড়াআড়ি। তাহলে আগেরটা বলেছিল সমান্তরাল আর এটা বলছে আড়াআড়ি বা তির্যকভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার, যেটা আমরা আধখানা চাঁদের মতো বলেছিলাম সেইটা, ঠিক আছে? তাহলে যদি বুঝে নিই আমরা কিন্তু নিজেরাই লিখতে পারবো, ঠিক আছে? একটা সমান্তরালভাবে হয় আর একটা আড়াআড়িভাবে হয়, আর একটা তলোয়ারের মতো দেখতে আর একটা আধখানা চাঁদের মতো দেখতে। এই দুটো এইরকমই বলা আছে, ঠিক আছে? এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটা কীরকম থাকে? দৈর্ঘ্য মানে কতটা লম্বা, প্রস্থ মানে চওড়া, আর উচ্চতা মানে তো ওপরের দিকে কতটা থাকে সেইটা। তাহলে শিববালিয়ারি প্রস্থ কম হলেও দৈর্ঘ্য কিন্তু এর অনেক বেশি থাকে, ঠিক আছে? চওড়াটা কম, লম্বাটা অনেক বেশি থাকে, 50 থেকে 150 কিমি। 150 কিমি মানে অনেক বড়, এবং উচ্চতা প্রায় 100 মিটার বা তার বেশি হতে পারে, ঠিক আছে? আর বারখানের কত থাকে? এর প্রস্থ দৈর্ঘ্য প্রায় সমান হয় এবং 10 থেকে 30 মিটার কিন্তু এটা উঁচু হয়। তাহলে এটা অতটা উঁচু নয়। আর দৈর্ঘ্য প্রস্থ কি বলেছে? এখানে সমান থাকে, ঠিক আছে? আর এরপরে প্রতিবাদ ও অনুবাদ পার্শ্ব, মানে প্রতিবাদ দিক একটা থাকে আর একটা অনুবাদ দিক থাকে। প্রতিবাদ দিক কোনটা? প্রতিবাদ দিক হচ্ছে যে যেদিকে এসে বাতাসটা, যে বালিয়াড়ির যে দিকটা এসে বাতাসটা ধাক্কা লাগে সেদিকটাকেই কি বলে? সেদিকটা হচ্ছে যে প্রতিবাদ দিক। তাহলে প্রতিবাদ দিক বা প্রতিবাদ পার্শ্ব মানে পাশ বা দিক, ঠিক আছে? এদিকটা কি হয়? চওড়া হয় এবং গোল হয়। আর অনুবাদ দিক মানে যেদিকে হাওয়াটা কম যায় সেদিকটা কীরকম হয়? সেদিকটা কিন্তু সরু হয়, ঠিক আছে? আর এর পরেরটা বারখানে কি হয়? এর প্রতিবাদ পার্শ্বটা কেমন হয়? উত্তল। উত্তল মানে কি? উত্তল মানে সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে থাকে ও মৃদু ঢাল, মৃদু মানে কম ঢাল থাকে। আর অনুবাদ পাশ মানে যেটা যেদিকে হাওয়াটা কম যায় সেদিকে কি হয়? সেই পাশটা কিন্তু অবতল, মানে সেটা ভিতরের দিকে ঢুকে যায়, ঠিক আছে? বাইরের দিকে বেরিয়ে থাকে না। ওই উত্তল মানে যেটা ভিতরের দিকে বেরিয়ে থাকে, বাইরের দিকে বেরিয়ে থাকে, আর অবতল মানে যেটা ভিতরের দিকে ঢুকে থাকে, খাড়া ঢালযুক্ত হয়, ঠিক আছে? তাহলে এইভাবে বুঝে বুঝে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আর এরপরে নিদর্শন মানে এটা কোথায় দেখা যায় সেইটা উদাহরণ আর কি, ঠিক আছে? তাহলে সাহারা মরুভূমিতে একটা শিপটা দেখা যায় সাহারা মরুভূমিতে, আর বারখান দেখা যায় কালাহারি মরুভূমিতে, এটুকু, ঠিক আছে? আর এরপরে এখানে দুটো ছবি দেখানো হয়েছে, তোমরা দেখে নিতে পারবে, অবশ্যই দেখে নেবে। দেখো তলোয়ারের মতো যেটা অনুদৈর্ঘ্যটা এটা 2 নম্বর যেটা লেখা আছে, আর তির্যক বালিয়ালিটা কিন্তু 1 নম্বর দিয়ে লেখা আছে। এবার প্রতিবাদ পার্শ, উত্তল অংশ, অনুবাদ পাশ সবই কিন্তু এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো ভালোভাবে ছবি দেখে দেখে পড়লে খুব সহজেই মনে রাখা যাবে এবং তোমরা অবশ্যই ভালোভাবে তৈরি করতে পারবে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।